প্রথম এল ক্লাসিকোর রেজাল্ট, দ্বিতীয় এল ক্লাসিকোর রেজাল্ট, দুটোর মধ্যে ডিফারেন্স রাফিনা। হোয়াট আ প্লেয়ার! বর্তমান বিশ্বের বেস্ট ব্রাজিলিয়ান ফুটবলার, এ নিয়ে কোনো সন্দেহ নেই। লাস্ট সিজনে ব্যালেন্ডার লিস্টে যখন রাফিনা 5 নম্বরে ছিলেন, এর চেয়ে বড় রবারি হয়তো ব্যালেন্ডারে লাস্ট কয়েক বছরও হয়নি। হোয়াট আ প্লেয়ার, হোয়াট আ প্লেয়ার, হোয়াট আ প্লেয়ার! বার্সেলোনা স্প্যানিশ সুপার কাপ চ্যাম্পিয়ন হয়েছে। আবারও তাদের স্টার তারকা, তাদের রেগুলার তারকা, তাদের নেতৃত্বানকারী প্লেয়ার রাফিনা। সালটা 2021, তখন রাফিনা লিডস ইউনাইটেডে খেলছেন। তখন তার দল রেলিগেটেড হতে চলেছে। তার গোলে শেষ পর্যন্ত রেলিগেটেড রায় লিডস ইউনাইটেড। সেখান থেকে কত বড় জার্নি। আজ তিনি বার্সেলোনার সবচেয়ে বড় তারকা, ফুটবলের ওয়ান অফ দ্য বিগেস্ট ক্লাবের সবচেয়ে বড় তারকা। ট্যালেন্টের দিক দিয়ে হয়তো আপনি লামিন ইয়ামালকে এগিয়ে রাখতে পারেন, কিন্তু দিন শেষে পারফরমেন্স এবং রেজাল্ট এবং টিমের ইম্প্যাক্ট, রাফিনার জায়গাটা কেউ নিতে পারবেন না। আজকে রাফিনা করেছেন জোড়া গোল। শুরু করেছেন তিনি গোল বার্সেলোনার হয়ে, শেষ করেছেন তিনি গোল বার্সেলোনার হয়ে। তার গোলেই রেজাল্ট পেয়েছে বার্সেলোনা। প্রথম গোলের আগে তিনি এমন একটা মিস করেন যেটা হয়তো অনেকে এক্সপেক্টও করেনি, কিন্তু এই মিসের কিছুক্ষণ পরেই যখন তিনি গোল করে ফেলেন, তখন একটা জিনিস ক্লিয়ারলি বোঝা যায়, এই প্লেয়ারটার মেন্টালিটি সুপ্রিম। আপনি এই লেভেলের একটা ব্লান্ডার করার পরেও আপনার মাথাটা ঠান্ডা রেখে সেখান থেকে যদি গোল করতে পারেন, অবশ্যই আপনার মেন্টালিটি টপ লেভেলের। রাফিনা সম্পর্কে যখন প্রথম পড়াশোনা শুরু করি, তখন একটা কাহিনী আমি জানতে পেরেছিলাম। রাফিনারা যখন ফুটবল খেলতেন একেবারে ডাউন লেভেলে, তখন তাদের জীবনের উপরও কিন্তু অনেক বড় একটা ঝুঁকি ছিল। তারা এই লেভেলের প্রেশার নিয়ে খেলতেন। যে দলের সমর্থকরা ছিল তারা বন্দুক নিয়ে ঘুরে বেড়াতো। যদি আপনি ম্যাচটাতে ভালো করতে না পারতেন, তখন আপনার উপর লাইফ থ্রেট চলে আসতো। আসলে এই ধরনের সিচুয়েশন থেকে একটা প্লেয়ার যিনি খেলে এসেছেন, সেখান থেকে খেলে আসা কোনো একজন প্লেয়ারের প্রেশার হ্যান্ডলিং অ্যাবিলিটি অবশ্যই ভালো হবে। সাউথ আমেরিকান ফুটবলে এই ব্যাপারটা অনেকটাই কিন্তু সাধারণ, যেখানে গান ফাইট থেকে শুরু করে অনেক ধরনের ক্রিমিনাল অ্যাক্টিভিটিসও কিন্তু ফুটবলের সাথে জড়িত। কিন্তু সেখান থেকে রাফিনা উঠে এসেছেন, আর আজ তিনি বিশ্বের ওয়ান অফ দ্য বিগেস্ট স্টার। লাস্ট কয়েক ম্যাচে বার্সেলোনার হয়ে রাফিনার পারফরমেন্স একটা জিনিস ক্লিয়ারলি বলে দেয়, তিনি এখন আর প্রপার লেফট উইঙ্গার বা রাইট উইঙ্গার হিসেবে খেলছেন না। তিনি খেলছেন সম্পূর্ণ মাঠ জুড়ে, ফলস 9 হিসেবে, কখনো মিডফিল্ডার হিসেবে, কখনো রাইট উইঙ্গার হিসেবে, কখনো লেফট উইঙ্গার হিসেবে, কখনো ডিফেন্স করছেন। হি ইজ টপ ক্লাস। এখন এই ম্যাচটা থেকে আপনারা বুঝতেই পেরেছেন রাফিনার এই বার্সেলোনা দলের ইম্প্যাক্ট কতটুকু। রাফিনা না থাকা, রাফিনা থাকা, এই দুইটা বার্সেলোনার রেজাল্টকেই চেঞ্জ করে দিচ্ছে। এবার সবচেয়ে বড় প্রশ্ন হচ্ছে, রাফিনাকে ব্রাজিল দলে কোন জায়গায় খেলানো উচিত? আমি এখানে একটা প্রপোজাল দিতে চাই। ব্রাজিলের থার্ড মিডফিল্ড নিয়ে অনেক সমস্যা রয়েছে। ব্রাজিলের দুজন মিডফিল্ডার নিশ্চিত, কাসেমিরো এবং ব্রুনো গিমারেস, বাট থার্ড মিডফিল্ডার কে হবেন এই নিয়ে যথেষ্ট সন্দেহ রয়েছে। আবার আপনি কি যদি রাফিনাকে রাইট উইংয়ে খেলান, সেক্ষেত্রে এস্তেবাওয়ের মতো একজন প্লেয়ারকে আপনাকে বেঞ্চে বসিয়ে রাখতে হবে। আমার কাছে মনে হয় রাফিনাকে থার্ড মিডফিল্ডারের নাম্বার 10 রোলটাই দেওয়া উচিত। এই পজিশনটাতে রাফিনাকে আমি কেন চুজ করছি? নাম্বার 1, রাফিনা ডিফেন্সিভলি অনেক হেল্পফুল। এই প্লেয়ারটা ডিফেন্সিভলি বল রিকভার করতে পারে, ডিফেন্সকে হেল্প করতে পারে এবং প্রচণ্ড রকম ওয়ার্ক রেট ওয়ালা একজন প্লেয়ার, যার কারণে মিডফিল্ডে তিনি যেমন বল রিকভার করতে পারবেন, তিনি একইভাবে অ্যাটাকের সাথে সমন্বয় করতে পারবেন। এই পজিশনটা রাফিনার জন্য বেস্ট সুইটেবল। তার সাথে অনেক সময় ওভারল্যাপে গিয়ে তিনি কিন্তু এটাকে গোলও করতে পারেন। এতে সবচেয়ে বড় যে সমস্যাটার সমাধান হবে, এস্তেবাওকে আপনি রাইট উইংয়ে খেলাতে পারবেন। এস্তেবাওয়ের মতো একজন প্লেয়ার যখন রাইট উইং দিয়ে খেলবেন, আর লেফট উইং দিয়ে যখন ভিনিসিয়াস জুনিয়রের মতো একজন খেলোয়াড় খেলবেন, দুই উইংয়ে আপনি দুইজন এমন প্লেয়ার পাচ্ছেন যারা 1v1-এ ওয়ান অফ দ্য বেস্ট। প্রতিপক্ষের জন্য দুইটা উইংয়ে একই সাথে কনসেন্ট্রেট করা, আবার মিডফিল্ডে রাফিনার মতো একজন প্লেয়ারের উপর কনসেন্ট্রেট করা, ইট উড বি ইম্পসিবল। কার্লো আনচেলত্তির এই ব্যাপারে চিন্তাভাবনা করা উচিত, এটা আমার ব্যক্তিগত মতামত। এই সিজনেও রাফিনা যেভাবে পারফর্ম করছেন, যদি বার্সেলোনা এবার চ্যাম্পিয়ন্স লিগ জিততে পারে, তিনি ব্যালন্ডার লিস্টে এবার টপ 5 ফেভারিট লিস্টে থাকবেন। কিন্তু সবচেয়ে বড় প্রশ্ন, এই বার্সেলোনা দলকে চ্যাম্পিয়ন্স লিগ জয়ের যোগ্য? আনসারটা হচ্ছে না। এই বার্সেলোনা দলের সবচেয়ে বড় সমস্যা হচ্ছে ডিফেন্স। এই ডিফেন্সে যদি তারা 2 থেকে 3 জন টপ ক্লাস প্লেয়ার না কিনতে পারে, তাদের ডিফেন্স সমস্যার সমাধান হবে না। আর এই ধরনের ডিফেন্স নিয়ে আপনি চ্যাম্পিয়ন্স লিগ জিততে পারবেন না। আপনি গোল করবেন অনেকগুলো, কিন্তু সেই গোলগুলো যদি ডিফেন্ড না করতে পারেন, আপনি টুর্নামেন্ট কীভাবে জিতবেন? অপরদিক দিয়ে রিয়াল মাদ্রিদের ব্যাপারে যদি কথাবার্তা বলি, তাদের অনেক সমস্যা রয়েছে। যদি আপনারা কমেন্ট করেন, আমি রিয়াল মাদ্রিদের সমস্যাগুলোর উপর একটা ভিডিও বানানোর চেষ্টা করবো এবং এর সলিউশনগুলো বের করার চেষ্টা করব। ওভারঅল এটা ক্লিয়ারলি বলা যায়, রাফিনা বর্তমানে বিশ্বের সবচেয়ে বেস্ট ব্রাজিলিয়ান ফুটবলার। এই নিয়ে কারো হয়তো ডাউট থাকবে না। Congratulations to Barcelona, congratulations to Rafinha. What a tournament they have given to us. One of the best performance দেখতে পেয়েছি বার্সেলোনার পক্ষ থেকে। স্প্যানিশ সুপার কাপ তারা ডমিনেট করেছে। সো এটা বলেই ভিডিওটা শেষ করছি। নেক্সট ভিডিও কোন টপিকের উপর হবে অবশ্যই কমেন্টে জানাতে ভুলবেন না।